তোর জন্য আমাকে অনেক কষ্ট পেতে হচ্ছে মরবার পরেও আমি এখনো জান্নাতে যেতে পারছি না। এখানে সেখানে ঘুরে বেরিয়ে খুব কষ্ট। নামাজ শেষে সবাই দল বেঁধে মসজিদ থেকে বাড়ি চলে গেল। ইমাম সাহেব নাসিরকে বললেন, নাসির, মনে থাকে যেন কোনো ভুল যেন না হয়। আজকে পবিত্র জুম্মাবার, আজকে যদি ফসকে যায় তাহলে আমাদের কিন্তু খুব ভুগতে হবে। কোনো ভুল হবে না ইমাম সাহেব, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আজকে কাজটা করবই করব। নাসিরের হাতে মাজারের কাপড়ে মোড়া একটা শক্তিশালী তাবিজ। সেটাকে নিয়েই আজকে সে যাচ্ছে এক ভয়ঙ্কর সমস্যা সমাধান করতে। বৃষ্টি নামল, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। মসজিদ থেকে বেরিয়ে নাসির বৃষ্টিতে ভিজতে ভিজতেই গ্রামের বাইরের দিকে হেঁটে চলে এলো। অদূরেই দেখা যাচ্ছে হোসেন মিয়ার ভেঙে পড়া মাংসের দোকানটা। ব্যাস, এসে পড়েছি। এবার আমাকে এই তাবিজটা ওই দোকানের কোনো একটা অংশে ঝুলিয়ে রেখে দিতে হবে, তাহলে কেল্লা পথে। এই ভেবে নাসির এগিয়ে গেল সেই ভাঙা দোকানের দিকে। দোকানের পাশেই একটা বিশাল বুড়ো বটগাছ, তার ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। অন্ধকারে দৈত্যাকার লাগছে বটগাছটাকে। নাসির খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাবিজটা সেই মাংসের দোকানের সামনে বেঁধে দিল। ব্যাস, আমার কাজ শেষ, আর কিচ্ছু করতে পারবে না ওই পিশাচ। যাই, এবার দ্রুত এখান থেকে চলে যাই। নাসির পিছু ঘুরে সেখান থেকে চলে আসছে, এমন সময় একটা বটগাছের ডাল মরমর করে ভেঙে পড়ল নাসিরের সামনে। একটুর জন্য নাসির বেঁচে গেল। বাবা, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, না হলে কি যে হতো, আর একটু হলে মরেছিলাম আর কি। নাসির গাছের ডালটিকে সরিয়ে দিয়ে আবার হাঁটতে যাবে, এমন সময় ঠিক তার সামনে যা দেখল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না। নাসির চিৎকার করে উঠল বটে, কিন্তু প্রচণ্ড ঝড় জলের মধ্যে সেই চিৎকার কেউ শুনতে পেল না। নাসিরের সামনে সেই জবাই পিশাচ একটা চপার নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে আমাকে মেরো না, আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই পিশাচ চোখের পলকে নাসিরের বুকে এসে বসে পড়ল। তারপর চপার উঁচিয়ে কূপের পর কূপ মারতে লাগলো নাসিরের ওপর। রক্তে ভেসে গেল বটতলার নিচের মাংসের দোকানটা। পরদিন গ্রামবাসীরা নাসিরের মৃতদেহ দেখে ভয় পেয়ে গেল প্রচণ্ড। ইমামও সেখানে ছিলেন। বশির বলল, এ কি শুরু হলো বলুন দেখি ইমাম সাহেব? ওই জবাই পিশাচ তো আমাদেরকে বাঁচতে দেবে না। আজকে নাসিরকে মেরেছে, কালকে আমাদেরকে কুপিয়ে মারবে। আপনি কিছু একটা করুন ইমাম সাহেব। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে রক্ষা করবার জন্য। তবে একটা কথা মনে রেখো, আমরা এই পিশাচকে যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম সে তার থেকেও বেশি ভয়ঙ্কর। কি বলছেন কি ইমাম সাহেব? আমি ঠিকই বলছি। কালকে রাতে নাসির জেদ করেই মাজারের কাপড়ের টুকরো নিয়ে আমাকে তাবিজ করে দিতে বলে। আমি তাবিজ করবার পর জানতে পারি সে বটতলায় মাংসের দোকানে সেটিকে বাঁধতে যাবে। আমি বারণ করলেও সে শোনে না। আজকে দেখো কি অবস্থা হলো। ইমাম সাহেব, আমাদের বউ বাচ্চা আছে, আমরা অকালে মারা গেলে কি হবে বলুন তো? আমি বুঝতে পারছি বশির, তোমরা আজ থেকে একটু সাবধানে চলাফেরা করো কেমন? রাতের বেলায় কোনো মতেই ওই কসাইয়ের দোকানের কাছে যাবে না। বিশেষ করে জুম্মাবারে কোনো মতেই যাবে না ওই বটতলার নিচে। কিন্তু ইমাম সাহেব, রাতের বেলায় যদি কোনো বিপদে আপদে পড়ি তাহলে কি হবে? ওটাই তো আমাদের মূল পথ। আমরা যদি যাওয়া আসা বন্ধ করে দিই তাহলে যে এমনিতেই রোগ বাঁধিয়ে মরে যাব। আমি অতি শীঘ্র কিছু ব্যবস্থা নিচ্ছি। শুধু তাবিজে ওই পিশাচ এখান থেকে যে যাবে না সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন তোমরা সবাই নাসিরের লাশটাকে কবর দেওয়ার ব্যবস্থা করো।
এই ঘটনার কিছুদিন পর সবুরের বাড়িতে তার দূর সম্পর্কের এক দাদা হাফিজুল এসে পৌঁছালো। হাফিজুল খুবই শিক্ষিত ছিল। শহরের বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া আছে। এখন সে কোনো এক প্রাইভেট হাসপাতালে ডাক্তার ছিল। কি হে সবুর মিয়া, চিনতে পারছো তো? আরে হাফিজুল দাদা, তুমি এখানে? আমি যে কল্পনাই করতে পারছি না যে তুমি আমার বাড়িতে এসেছো। এসো এসো, ভেতরে এসো। তারা দুজনে ঘরে এসে বসল। হ্যাঁ মিয়া, অনেকদিন ধরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি। হাসপাতালের কাজে এত ব্যস্ত যে কোনো মতেই বেরুতে পারিনি। তাই অনেকদিন বাদ আমার কাজটা একজন জুনিয়র ডাক্তারের কাছে দিয়ে আমি বেরিয়ে এলাম। তা বেশ করেছো দাদা, আমার ঘরে কেউ আসে না, একলা মানুষ, তাই ফাঁকা ফাঁকা লাগে। তুমি এসেছো, আমার যে কি ভালো লাগছে। হ্যাঁ গো, আমারও একই ব্যাপার। সারাদিন শহরের কোলাহলের মধ্যে থাকতে থাকতে কান মন ঝালাপালা হয়ে যায়। তাই তোমার কথা মনে পড়ে গেল। গ্রাম এমনিতেই শান্তির জায়গা, এখানে এসে কিছুদিন কাটাতে পারলে একদম থেরাপির কাজ করে, বুঝলে? না গো দাদা, তোমাকে আর কি বলবো, গ্রামের শান্তি তেমন নেই আর। সবই যেন উঠে যেতে বসেছে। এই কদিন আগে রাতেই নাসির নামক একজন মারা গেল। কি করে? কোনো রোগ টোগ হয়েছিল নাকি? না দাদা, বললে হয়তো তুমি বিশ্বাস করবে না। আমাদের গ্রামে একটা জবাই পিশাচের উৎপত্তি হয়েছে। সেই পিশাচ প্রতি জুম্মাবারের রাতে একটা করে গ্রামের লোকেদের জবাই করে মেরে ফেলছে। সে কি কথা? তোমরা কি সেই পিশাচকে দেখেছ? কোনো বদমাইশ লোকের কাজ নয় তো? আমরা কেউ নিজের চোখে দেখিনি, আর দেখলে কি রক্ষে আছে? তবে আমরা জানি সে হলো জবাই পিশাচ। ঠিক আছে, কালকে সকালবেলায় আমি সেই জায়গাটা দেখতে যাব যেখানে জবাই পিশাচের উপদ্রব বেড়েছে। বেশ, আমি কালকে তোমাকে নিয়ে যাব দাদা। পরদিন সকালবেলায় সবুর তার হাফিজুল দাদাকে নিয়ে এলো সেই কসাইয়ের ভাঙা মাংসের দোকানের সামনে। এই ভাঙা মাংসের দোকানটা কার ছিল? হোসেন নামক একজন কসাইয়ের। লোকটা খুবই বদমেজাজি ছিল। তা সে কি এই জবাই পিশাচের অত্যাচারে এখান থেকে পালিয়ে গেছে নাকি? আরে না গো দাদা, সেই লোক আর বেঁচে নেই, এই দোকানের মধ্যেই মারা যায়। কিরকম? সেদিন ছিল জুম্মাবার। আমি সেই দিন রাতে কিছুটা মাংস আনতে গেলাম হোসেন মিয়ার কাছে। হোসেন মিয়া বদমেজাজি হলেও মনের দিক থেকে খুবই ভালো ছিল। যে লোককে সে পছন্দ করত তার সঙ্গে দিল খোলা হয়ে মিশত। আরে হোসেন মিয়া, কি করছো? কি আর করবো ভাই সবুর, আমি এই মাংস নিয়ে বসে হিসেবগুলো মেলাচ্ছি। কালকে সকালে আমাদের মুরগির ফার্মটাকে টাকা মেটাতে হবে তো, তাই। ও, তা ঠিক আছে। তোমার কাছে কি কিছুটা মাংস হবে? মানে আমি টাকাটা তোমাকে কালকে মিটিয়ে দিতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, সে তুমি আবার আমতা আমতা করে কথা বলছো কেন? তোমাকে কি আমি দিই না? আরে না হোসেন মিয়া, তা না। আসলে তোমার কাছে ধার বাকি চাইতে লজ্জা করে, তাই। ওদিকে মাংস খাবার লোভও সামলাতে পারি না। আরে মিয়া, আমার কাছে তুমি লজ্জা করো না। গ্রামের সকলের থেকে তোমাকে আমার খুব ভালো লাগে। বাকি সবাই আমার পেছনে আমাকে নিয়ে বদনাম রটায়, কিন্তু তুমি কারোর সাথে পাঁচে থাকো না। তা কত দেব মাংস? 1 কেজি? আরে না মিয়া, আমি একা মানুষ, অত নিয়ে কি করব? আমাকে ওই 250 গ্রাম মতো দাও। সে রাতে আমি মাংস নিয়ে বাড়িতে এসে রান্না চড়িয়ে ভাবি, ভুল হলো। হোসেন মিয়াকে আজকে রাতে এখানে নেমন্তন্ন করলে হতো। এমনিতেই শুনেছি ওর গিন্নির সাথে খুব একটা সদ্ভাব নেই, রাতে ওই দোকানেই শুয়ে ঘুমায়। না না, আমি বরং রান্নাটা শেষ করে হোসেন মিয়াকে গিয়ে ডেকে আনি। সেই মতো আমি গরম ভাত আর মাংসের ঝোল রান্না করে হোসেন মিয়াকে ডাকতে বেরিয়েছি। দোকানের কাছাকাছি এসে দেখি একটা লোক দৌড়ে হোসেন মিয়ার দোকান থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে মিশে গেল। লোকটার মুখ বাঁধা ছিল, তাই আমি তাকে দেখতে পেলাম না ভালো করে। আমি তখনই দোকানের ভেতরে গিয়ে দেখি হোসেন মিয়ার লাশটা মাটির উপর পড়ে আছে। তার গলাটা কাটা, লাল রক্ত টকটক করছে, ঘরের চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি তখনই ভীষণ ভয় পেয়ে সকল গ্রামবাসীকে ডেকে আনি। সবাই হোসেনের এই অবস্থা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর 1 মাস কেটে যায়।
তারপর হঠাৎই গ্রামের মানুষ খুন শুরু হয়। সকলের আন্দাজ হোসেন মিয়া জবাই পিশাচ হয়ে সকলকে খুন করে বেড়াচ্ছে। বোঝাই যাচ্ছে হোসেনকে কেউ খুন করে তার টাকা কড়ি হাতিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছ। কারণ আমি দেখেছি সেদিন রাতে হোসেন মিয়া যেখানে টাকা রাখতো সেই টাকা হাফিস হয়ে গেছিল। তাহলে কেউ একজন হোসেনকে খুন করেছে, আর তার প্রতিশোধ নিতেই হোসেন পিশাচ হয়ে সবাইকে জবাই করে বেড়াচ্ছে। কিন্তু সেটা কে? সেটাই আজকে রাতে জানতে হবে। সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি। হাফিজুল সবুর মিয়াকে নিয়ে সেই কসাইয়ের ভাঙা দোকানে এসে উঠেছে। অন্ধকারের মধ্যে বসে আছে তারা। দাদা, আমরা এখানে কি করতে এলাম বলো তো? হোসেন মিয়া যদি আমাদেরকে মেরে ফেলে? আরে তুমি বললে না যে ও তোমাকে পছন্দ করত, তাহলে আমার মতে বলে যে সে তোমার কোনো ক্ষতি করবে না। আরে দাদা, সে এখন পিশাচ হয়ে কি আমাদেরকে মনে রাখে? তাহলে আর কি, দুজনে আজকে মরবো। হ্যাঁ, আরে মরতেও তো ভয় পেও না, বুঝলে? এই সময় পরপর দুটো বাজ পড়ল। তারা দেখল অন্ধকারে গা মিশিয়ে একটা লোক চাদর মুড়ি দিয়ে এদিকেই আসছে। তারা দুজন শক্ত হয়ে বসল। লোকটা কাছে এসে তার চাদরটা খুলে ফেলল। সবুর দেখল লোকটা আর কেউ নয়, সে বশির মিয়া। হোসেন, তুমি কোথায়? আমি আমার ভুল স্বীকার করতে এসেছি। সেদিন রাতে আমি তোমার কাছ থেকে কিছু টাকা হাতাতে গেছিলাম, কিন্তু ভুল করে তোমার গলায় কোপ দিয়ে বসি। আমাকে ক্ষমা করো হোসেন। আমি তোমার টাকাগুলো তোমাকে আজকে এখানি ফেরত দিচ্ছি হোসেন। এই সময় একটা ঘূর্ণিঝড় দূর থেকে এসে দাঁড়ালো বশিরের সামনে। তার মধ্য থেকে বেরিয়ে এলো হোসেনের পিশাচ। তার এক হাতে একটা রক্তাক্ত চপার, চোখ দুটো ভাটার মতো জ্বলছে। বলল, তোর জন্য আমাকে অনেক কষ্ট পেতে হচ্ছে মরবার পরেও। আমি এখনো জান্নাতে যেতে পারছি না। এখানে সেখানে ঘুরে বেরিয়ে খুব কষ্টে আছি আমি। হোসেন, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তোর দোয়ায় কিছুই আসে যায় না শয়তান। আমি তোর আর তোর পরিবারকে শেষ না করা পর্যন্ত কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। এই সময় সবুর আর হাফিজুল অন্ধকার থেকে বেরিয়ে এসে হোসেনের পিশাচের সামনে দাঁড়ালো। না হোসেন মিয়া, তুমি এই ভুল কাজ করো না দয়া করে। না সবুর মিয়া, তুমি আমাকে আটকিও না। আমি এই শয়তানটাকে না মারা পর্যন্ত শান্তি পাচ্ছি না। ওর গোটা ঘরকে উজাড় করে দেব। না হোসেন মিয়া, তুমি আমার কথাটা শোনো দয়া করে। তুমি যদি এইভাবে মানুষ মারতে থাকো তাহলে তোমার পাপের বোঝা আরও বাড়বে। ফলে তুমি দোষ না করেও জাহান্নামে পৌঁছে যাবে। তাহলে আমি কি করব তুমি বলে দাও সবুর মিয়া। আমি এভাবে আর বন্দী হয়ে থাকতে পারছি না। শোনো, তুমি কোনো ভালো কাজ, পুণ্যের কাজ করো। আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন। তুমি অপঘাতে মারা গেছো বলে তুমি পুণ্যের কাজ করলেই মুক্তি পাবে। আর যদি এভাবেই মানুষ মারতে থাকো তাহলে তোমারই ক্ষতি হবে। কিছুক্ষণ সকলে চুপচাপ থাকবার পর হঠাৎ হোসেনের পিশাচ বশিরের হাত থেকে টাকা কটা নিয়ে সবুরের হাতে তুলে দিয়ে বলে, এই নাও সবুর মিয়া, এই টাকা কটা তোমার খুবই প্রয়োজন। তুমি আমার মাংসের দোকানটা নতুন করে তৈরি করে সেখানে মাংস বিক্রি করতে থাকো। এতে করে তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না। এই সাহায্যের পরই আকাশ থেকে একটা রশ্মি নেমে এলো হোসেনের ওপর। তারপরই হোসেন হাসতে হাসতে বলল, আমি মুক্তি পেয়েছি, আমি মুক্তি পেয়েছি। এরপর সব চুপচাপ হয়ে গেল। তারপর বেশ কিছু সপ্তাহ ধরে কোনো পিশাচের অত্যাচার না দেখে গ্রামবাসীরা খুবই আশ্বস্ত হয়। সবুর নতুন করে হোসেনের মাংসের দোকানটা তৈরি করে ব্যবসা শুরু করে। হাফিজুল সেই গ্রামেই একটা ডাক্তারখানা তৈরি করে চিকিৎসা করতে থাকে। সেই রাতের কথা কেউ জানতে পারে না।
সবটা গুপ্ত থেকে যায়। জুম্মাবারের জবাই পিশাচের হাত থেকে সবাই নিষ্কৃতি পায়।